শুধু রাতে একসাথে ঘুমানো আর ভরণ পোষণের দায়িত্ব নিলেই স্বামী হয়ে ওঠে না। স্বামী হতে হলে স্ত্রীর মনের ভাষা বুঝতে জানতে হয়। তার হাসির কারণ, তার নীরবতার ব্যথা, তার ভালো লাগা, খারাপ লাগাকে গুরুত্ব দিতে হয়। সিদ্ধান্তে তাকে পাশে রাখতে হয়। স্বামী মানে শুধু দায়িত্বের মানুষ নয়, একজন আপনজন, যার কাছে নিরাপত্তা আছে, ভরসা আছে। একজন মেয়ের জীবনে স্বামী হওয়া মানে একজন সঙ্গী হওয়া, যে ভালোবাসে, বোঝে আর সম্মানের সাথে আগলে রাখে। মুখস্থ বিদ্যার মতন গড়গড় করে বলে থামলো বিন্দু। রোহান অফিস থেকে ফিরেছে সবে। ক্লান্ত হাতে শার্টের বোতাম খুলছিল সে। সারাদিন একটু একটু করে জমানো রাগ খুব একসাথে উগরে দিতে ইচ্ছে করছে বিন্দুর। কথার পসরা পেটে জমে আছে ওর। রোহান বইয়ের মুখ পানে চাইল, কণ্ঠে জিজ্ঞাসা নামিয়ে শুধালো, আমি কখনো তোমাকে অসম্মান করেছি বিন্দু? আজ হঠাৎ কি এমন হলো, এমন করে বলছো? বিন্দু দৃঢ় স্বরে বলল, রোহান, মানছি আপনি কিছু বলেননি, কিন্তু আপনার পরিবার যখন আমাকে হেয় করে কথা বলে, তখন আপনি নীরব থাকেন। সেই নীরবতাটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত দেয়। ক্লান্ত ভঙ্গিতে বিছানার ধারে বসলো রোহান, কণ্ঠে কিঞ্চিত বিরক্তির ছাপ। মায়ের সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো বিন্দু। বিন্দু হালকা হাসলো, যে হাসিতে আনন্দ নেই, তাতে আছে শুধু অভিমানেরা। কণ্ঠে এক পশলা অভিমান নামলো। আমি কতদিন মানিয়ে নিচ্ছি রোহান, আজ না হয় চুপ থাকলাম, কালো থাকলাম, কিন্তু একদিন তো নিজের সম্মানটাও ফুরিয়ে যায়। আমি আপনার কাছে লড়াই চাইনি, শুধু পাশে দাঁড়ানোটা চেয়েছি। দীর্ঘশ্বাস ফেলে আরো বলল, স্বামী মানে শুধু ছাদের দায়িত্ব নয়, নিরাপত্তারও দায়িত্ব। স্বামী মানে ভরসার আশ্রয়স্থল। আপনার মায়ের সামনে আমার হয়ে দুটো কথা বললে কি আপনার সম্মান কমে যায়? রোহান একটু দম নিয়ে বলল, মা কষ্ট পাবে ভেবে কিছু কিছু বিষয় অনুধাবন করেও আমি চুপ থাকি বিন্দু। তুমি তো জানো মা মাইনর স্ট্রোকের রোগী, তার উপর হাই প্রেশার তো আছে। বয়স হয়েছে, আর কতদিনই বা বাঁচবেন? একটু মানিয়ে নাও। মাকে কষ্ট দিয়ে কিছু বলতে পারি না, তবে। বিন্দুর ফর্সা গালে হঠাৎ মেঘ জমল। অভিমানী স্বরেও বলে উঠল, তাহলে মায়ের কথা মতো ডিভোর্স দিন আমাকে, তারপর বিয়ে করে আনুন আপনার খালাতো বোন সিমিকে। সে তো এখনো এক পায়ে খাড়া। আর আপনার মা, উনি তো চার পায়ে নাচছে। বিন্দুর রাগের পারদ আজ কেন চড়া, তা এতক্ষণে বোধগম্য হয় রোহানের। খাটের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ওনার আঁচল আঙুলে পেঁচাচ্ছে বিন্দু। রাগে মাথা তুলে তাকাচ্ছে না অব্দি। রোহান ঠোঁটে নরম হাসি টেনে হাত বাড়িয়ে বিন্দুর হাতটা নিজের দিকে টানলো। উঠে দাঁড়িয়ে দুহাত রাখলো বইয়ের কাঁধে। শান্ত স্বরে বলল, তাকাও বিন্দু। বিন্দু তাকায় না। আবার বলল রোহান, আমার চোখের দিকে তাকাও বলছি। পারবো না, সপাটে জবাব এলো। বইয়ের এই শিশু সুলভ জেদে হেসে ফেলল রোহান। আলতো করে আঙুল রেখে বিন্দু থুতনি তুলে ধরলো। বলল, এই ফোলা ফোলা গাল দুটো জানো খুব আদুরে লাগে। বইয়ের রাগ ভাঙাতে চট করে দুগালে দুটো চুমু খেলো রোহান। বিন্দু চোখ গরম করে তাকালো। বইয়ের রাগে দৃষ্টির তোয়াক্কা না করে বলল রোহান, তোমার ফোলা ফোলা গাল দুটো কিন্তু খুব লোভনীয় বিন্দু। বেশি বেশি অভিমান করে গাল ফোলাবে তুমি, আর আমি? বিন্দু কথা টেনে নিল, বলল চট করে, আজ আমি সত্যিই কিন্তু সিরিয়াস। আপনি একটা হ্যাস্ত করবেনই আজ। আমি একটা ফয়সালা চাই। আপনার মা আমার পরিবার দেখে শুনে জেনেই এনেছে। তারপরও কাজে একটু ভুলচুক পেতে না পেতেই আমার পরিবার তুলে অবধি বলে। রোকেয়ার শখের পানি খাওয়ার চীনামাটির মগটা মাছতে গিয়ে হাত খসে পড়ে অমনি ভেঙে যায় বিন্দুর কাছ থেকে। সেখানে এক দফা বিন্দুর উপর চোটপাট করে রোকেয়া। বিন্দুর 14 পুরুষ অমন মগ দেখেছে নাকি, আরো অনেক কিছুই বলেছেন তিনি। বিন্দু নাক টেনে বলল, এই কথা সেই কথা থেকে এক পর্যায়ে উনি কি বলেছেন জানেন? ওনার নাকি ভুল হয়েছে আমাকে বউ করে আনা। বোনের মেয়েকে ছেলের বউ করে আনতে পারেনি জন্য এখন আফসোস করছেন। পিঠে হাত পেঁচিয়ে কাছে টেনে নিল রোহান। হেসে বলল, তুমি সত্যি একটা পাগলি বিন্দু। কতবার বলেছি মা যা তা না বলে। তুমি মায়ের কথা ধরবে না, আর আমাকে দেখে তোমার মনে হলো আমি আবার বিয়ে করব, তাও আবার বিবাহিত সিমিকে? পুরুষ মানুষের এক পা চিতায় উঠলো ছুক ছুক স্বভাব যায় না। সেখানে এত অল্প সময়ে আপনাকে এ ব্যাপারে সার্টিফিকেট দেই কিভাবে? আর এই যে আপনি মাত্র বললেন বিবাহিত সিমিকে, তার মানে সিমিটা আজ বিবাহিত না হয়ে
অবিবাহিত হলে নিশ্চয়ই মায়ের কথায় মত দিয়ে বিয়ে করে আনতেন। এক পল থেমে নাকের পাটা ফুলিয়ে বলল বিন্দু, আর আমি এও জানি রোহান, আপনার আর সিমির নাকি বিয়ের কথাবার্তা পাকাচ্ছিল। শাকচুন্নিটা আপনার বাগদত্তার ছিল এক সময়। নিশ্চয়ই দুজনে প্রেম টেম করতেন। পরে শাকচুন্নিটা আপনাকে ছ্যাঁকা দিয়ে পালিয়ে যায় অন্য কারো হাত ধরে। পরবর্তীতে আপনি ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে মায়ের বাধ্য ছেলে হয়ে এক কথায় আমাকে বিয়ে করে এনেছেন। ঠিক বলেছি না? না, রং বলেছ তুমি। বলুন, বলুন আপনি, সিমি আপনার বাগদত্তা ছিল না? হ্যাঁ, তা ছিল। তার মানে এই নয়। কথা কেড়ে নিয়ে বলল বিন্দু, জানি জানি, এখন বউয়ের কাছে বিয়ের আগের প্রেম কাহিনী অস্বীকার তো করবেনি। এই জন্য অল্প বয়সী মেয়েকে বিয়ে করলে এই এক সমস্যা, তারা বোঝে কম, চিল্লায় বেশি, আর তাদের অভিমানের পাল্লা হয় ভারী। রাগত স্বরে বলল বিন্দু, শুনলাম আপনার এক্স নাকি জামাইয়ের ঘর করতে চাইছে না। তাহলে আবার বিয়ে করে আনুন আপনার এক্সকে। সে তো আর আমার মতো অল্প বয়সী নয়, সে উপযুক্ত বয়সী, আবার দেখতে নাকি ডানা কাটা পরি। রোহান ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আমার ঘাড়ে কঠা মাথা আছে বলো তো, আরেকটা বিয়ে করার দুঃসাহস দেখাবো? হোক না সে হুড়পড়ি, তাতেও আমার আগ্রহ নেই। আমি এক বিন্দুতে স্থির। রোকেয়া নিজের কক্ষে বিছানায় আতশোয়া হয়ে ছোট বোনের সাথে ফোনে কথা বলছে। 2 ছেলে 1 মেয়ে তার। বড় ছেলের প্রেমের বিয়ে। বিয়ে করে সে বউ নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকে। এই মুখও ফিরে ফুচ্ছিও দেয় না আজকাল। মেয়ের বিয়ে হয়েছে, সকলের ছোট রোহান। ছোট ছেলেকে যক্ষের ধনের মতন আঁচলে বেঁধে রাখার শখ রোকেয়ার। যাতে আর যাই হোক, এই ছেলে যেন বড়টার মতন বউ পাগল না হয়, মাকে ছেড়ে না যায়। অবশ্য রোহান ছোট থেকে মা ভক্ত। বড় ভাইয়ের জন্য যেদিন মা প্রলাপ করে কেঁদেছিল আর বলেছিলেন, রোহান তুইও কি বিয়ে করে মাকে পর করে দিবি, আলাদা থাকবি? মা, তুমিও না, কিসব যাতা বলছো? তুমি মা, তোমার জায়গা তোমারই রবে। না বাবা, তুই আমায় কথা দে, মাকে কখনো কষ্ট দিবি না। সেদিন রোহান মায়ের চোখে চোখ রেখে প্রতিজ্ঞা করেছিল, জীবনের যত বাকি আসুক সে কখনো মাকে ছেড়ে যাবে না, বড় ভাইয়ের মতো আলাদা পথ বেছে নেবে না। মাই থাকবে তার পৃথিবীর কেন্দ্র, আর সে সারা জীবন মায়ের ছায়া হয়ে আগলে রাখবে তাকে। অবশ্য ছোট ছেলের ওপর রোকেয়ার ভরসা বিশ্বাস আছে। কিন্তু বিয়ে হলে ছেলেরা যে পরিবর্তন হয়ে যায়, সেই ভয়ে রোকেয়া তটস্থ থাকতো। ইচ্ছে ছিল বোনের মেয়েকে আনার, কিন্তু সেটা যখন হলো না, ছোট ছেলের বউ যেন কখনো মাথায় চড়ে বসতে না পারে, এই ভেবেই রোকেয়া বড় ঘরের শক্তপোক্ত পরিবারের মেয়ে আনেনি। বয়সে একটু ছোট, গরিব ঘরের মেয়ে হলে নাকি স্বভাবেও নরম হবে, এই বিশ্বাসে সে নিজের মতো করে হিসেব কষেছিল, যেন শাশুড়ির সামনে চোখ তুলে কথা বলার সাহস না পায়। সবকিছু মেনে নিয়ে চুপচাপ সংসার করে। কিন্তু বিধি বাম, বিয়ে দেওয়ার পরপরই রোকেয়ার মনে হতে লাগলো সে ভয়ঙ্কর এক ভুল করে ফেলেছে। মেয়েটার মুখে কথা ঠাস ঠাস করে ভরা, চুন থেকে পান খসার আগে নালিশ পৌঁছে যায় ছেলের কানে। এক মুহূর্ত দেরি নেই, রোকেয়ার বুকের ভেতর অজানা আতঙ্ক দানা বাঁধে। এই বুঝি তার ছোট ছেলেটাও বড়টার পথে হাঁটবে, বইয়ের কথায় মাকে ছেড়ে আলাদা হয়ে যাবে। রোকেয়ার মনে সবসময় ঘন্টির মতন বাজে, আজকালকার মেয়েরা কি আর শাশুড়ির সঙ্গে এক ছাদের নিচে থাকতে চায়? বিয়ে হয়ে ঘরে পা দিয়ে তারা আলাদা সংসার চায়, নিজের মাতব্বরি চায়। বোনের কাছে সমস্ত দুঃখ বিলাস করতে থাকে রোকেয়া। হতাশ গলায় বললেন, আর যদি সিমিটা রোহানের বউ হতো, তাহলে কি আর এই দিন দেখতে হতো? বোনের মেয়েও যা, নিজের মেয়েও তা। যত যাই হোক, সিমি কখনো খালার নামে তার ছেলের কানে কান পরা দিতে পারত না। বুড়ো বয়সে একলা হয়ে যাব, এই ভয়ও থাকতে হতো না। সোহানা শুধালো, কেন, কি হয়েছে আপা? রোহানের বউয়ের সাথে ঝামেলা লেগেছে তোমার? আর ঝামেলা? আমার ছেলেটা আর আমার নেই রে। বিয়ে করে এখন সে বউয়ের আঁচলের তলায় থাকে। অফিস থেকে ফিরেছে সেই কখন, এখনো একটিবারের জন্যও মায়ের ঘরে ফিরে ফুচ্ছিও দেয়নি। অথচ যে ছেলে আমার আগে বাসায় পা রাখতেই হাঁক ডাক ছেড়ে মা মা করে ডাকতো। সোহানা চুপচাপ হাউতাস করে শুনে যাচ্ছে। রোকেয়া ছেলের বউয়ের ফিরিস্তি তুলে ধরছেন। এক পর্যায়ে নিজের কথা তুললেন সোহানা, তোমার কাছে মেয়ে দিলে আমার নিজেরও চিন্তা থাকতো না। কি থেকে কি হয়ে গেল? আমার মনে হয় কি আপা, ওই ছেলে আমার মেয়েকে তাবিজ করেছিল,
নইলে রোহানের মতো সোনার টুকরো ছেলেকে ফেলে অমন একটা ভবঘুরে টোটো কোম্পানির ম্যানেজার ছেলেটার সাথে আমার মেয়ে পালাবে? এতটা রুচি খারাপ আমার মেয়ের হওয়ার কথা নয়। আমার মেয়েটা এখন রোজ কেঁদে কেঁদে ফোন করে, ওর ভুলের জন্য অনুশোচনায় ভুগছে। পারিবারিকভাবে রোহান আর সিমির বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। উচ্চাভিলাষী সিমির ফেসবুকে একটা ছেলের সাথে সম্পর্ক হয় হঠাৎ। একজনের বাগদত্তা থাকা সত্ত্বেও অন্যের প্রতি গলে যায়। শুনেছিল ছেলের পরিবার শুদ্ধ আমেরিকা থাকে, বিয়ে করে সিমিকেও আমেরিকা নিয়ে যাবে। ছেলেটা দেখতে সুদর্শনই ছিল, ব্যাংকারের সীমিত আয়, ছোট সংসারের গণ্ডি। এইসব ভাবলেই সিমির দম বন্ধ হয়ে আসতো। ফেসবুকের ওপার থেকে আসা রঙিন স্বপ্ন তাকে আচ্ছন্ন করে ফেলেছিল খুব দ্রুতই। আমেরিকা, ডলার, বড় জীবন, স্বাধীনতা, বাগদত্তা, পরিবার, দায়িত্ব সবই তার কাছে তখন ছোট আর গুরুত্বহীন মনে হয়। এক রাতে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে। লোভের মরকে মোরা ভবিষ্যৎকে আঁকড়ে ধরতে গিয়ে পেছনে ফেলে আসে প্রতিশ্রুতি। ভোরের আলো ফোটার আগে সে পালায় চকচকে স্বপ্নের হাত ধরে। কিন্তু প্রকৃতির মারপেচ বোঝা দেয়। কিছুদিন যেতেই খুলতে থাকে একের পর এক মুখোশ। যে ছেলেটার কথা ছিল আমেরিকা নিয়ে যাওয়ার, তার আমেরিকা বলতে ছিল ফেসবুকের প্রোফাইল আর বানানো গল্প। বাস্তবে তার ঠিকানা কমলাপুর রেল স্টেশনের পাশের বস্তি। কাজ নেই, ভবিষ্যৎ নেই, শুধু মিথ্যে আর ফাঁকা প্রতিশ্রুতি। তখনই সিমি বুঝতে পারে সে শুধু ভুল করেনি, সে ঠকে গেছে। লোভের পেছনে ছুটে নিজের জীবনটাই সে বাজি রেখেছে। 3 মাস না যেতেই স্বপ্ন ভেঙে চুরমার হয়। এখন সেই সিমি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরার পথ খোঁজে। যে বাড়ি ছেড়ে সে একদিন গর্ব নিয়ে পালিয়ে গিয়েছিল। মেয়ের কথা বলতে বলতে ফোনের ওপাশ থেকে কেঁদে উঠলেন সোহানা। রোকেয়া সান্ত্বনা দিয়ে বলে উঠলেন, ছোট মানুষ, এক ভুল না হয় করেই ফেলেছে, তুই মেয়েকে নিয়ে আয়। বোনের মেয়ে অমন কাণ্ড করার পর রাগ করে 15 দিনের মধ্যে ছেলের বিয়ে দেয় রোকেয়া। সোহানা বলল, সিমির বাবা রেগে আছে মেয়ের উপর। মেয়ে চলে যাওয়ার পর আর খোঁজ রাখেনি সে। আমি গোপনে মেয়ের সাথে কথাবার্তা বলি। সিমির বাবা এক কথার লোক, বলেছেন ও মেয়েকে আর বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দিবেন না, মেয়ে জাহান্নামে যাক না কেন। রোকেয়া সাহস জোগাতে হঠাৎ বলে উঠলেন, আচ্ছা চিন্তা করিস না, এখন রাগ আছে তাই অমন বলছে, রাগ গললে সব ঠিক হয়ে যাবে। তুই না হয় এক কাজ কর, সিমিকে আমার এখানে উঠতে বল। রাত্রি 11:30 পার। রাতের খাওয়া সেরে ব্রাশে টুথপেস্ট লাগিয়েছে সবে রোহান। এরই মধ্যে ফোনে রিংটোন কানে বাজলো। ওয়াশরুমের দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে ডাকলো, বিন্দু, বিন্দু, দেখো তো কে ফোন দিয়েছে। বিছানা ঝাড়ছিল বিন্দু। ওয়ার্ড্রোবের উপর থেকে ফোনটা হাতে তুলে স্ক্রিনে কলার নাম দেখে বিন্দুর ভ্রু গুটিয়ে এলো। কৌতূহলী হয়ে রিসিভ করলো, তবে আগেই কিছু বলল না। ওপাশ থেকে মেয়েলি ভেজা কণ্ঠস্বর এলো, রোহান ভাই, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি জানি যা করেছি আপনার সাথে অন্যায় হয়েছিল, তার ফল আমি পেয়েছি। আমি বাজেভাবে ঠকে গেছি রোহান ভাই। মেয়ে কি কান্নার স্বর ভেসে এলো এপারে। বিন্দুর নাকের ডগা রাগে লাল হয়ে উঠল ঈষৎ। দাঁত চেপে শুনতে থাকলো চুপচাপ। সিমি নাক টেনে সত্যের সাথে আংশিক মিথ্যে মিশিয়ে বলল, মা ফোন করে বলল খালা অনুরোধ করেছেন আমাকে আপনাদের বাসায় উঠতে। রোহান ভাই, আপনার জানাশোনা ভালো কোনো লয়ার নেই? এক হাত কোমরে রেখে অন্য হাতে ফোনটা মুখের সামনে ধরে চেঁচানো সুরে বলে উঠল বিন্দু, বেশরম, বেলাহাজ মেয়ে মানুষ। একজনের সাথে বিয়ের কথাবার্তা চলছিল, তাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করে এখন কোন লজ্জায় তার কাছে ফোন দিয়েছে। আমার স্বামীর কাছে কি চাই হো? ওপাশ থেকে তবদা খায় সিমি। যারা বেহায়া তাদের কোনো কিছুই গায়ে লাগে না সহজে। তারা নিজ স্বার্থে নিচু কাজ কারবার করতে দুবার ভাবে না। তেমনি বিন্দুর দেয়া গালাগাল সিমির গায়ের গন্ডারের চামড়ায় লাগলো না। উল্টো বলল, ফোনটা রোহান ভাইয়ের তুমি রিসিভ করেছ? রোহান ভাইয়ের কাছে দাও, আমার তাকে দরকার। বিন্দুর রাগ এবারে গগনচুম্বী হয়। তেতে উঠে বলল, এত রাতে আমার স্বামীকে কি দরকার হু? নিজের স্বামীর শারীরিক দুর্বলতা আছে নাকি? কুয়াশা ভেজা সকাল। জানালার ফাঁক গলে নরম আলো ঢুকছে ঘরে। দূরে কোথাও পাখির কিচিরমিচির নিস্তব্ধ, ভোরটাকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। সেই শব্দেই ঘুম ভাঙে বিন্দুর। আজকের ঘুমটা হয়েছে বেশ প্রশান্তিময়।
মনে অকারণ ভার নেই। রাতে সিমিটাকে যেভাবে কথাগুলো বলেছিল, তারপর আর একটি শব্দ শুনেনি। ফোনটা ওদিক থেকে কেটে গিয়েছিল। তবু বিন্দুর মনে কোনো অনুশোচনা নাই। ওর নীতি একটাই, নায়িকা সাবানা হয়ে সবার চোখে ভালো থাকার চেষ্টা করাচ্ছে, কে কি ভাববে কি মনে করবে এই ভেবে নিজেকে গুটিয়ে রাখার চেয়ে বরং প্রয়োজনে উচিত কথা বলে খারাপ হওয়া শ্রেয়। তাতে অন্তত মানুষ মাথা ওঠার সাহস পাবে না। গলা পর্যন্ত টানা কম্বল গা থেকে খানিক নামালো বিন্দু। আষ্টে পৃষ্ঠে জড়ানো শক্ত পুরুষালী একটা হাত পেটের উপর। ঠোঁটে মৃদু হাসির ঝিলিক তুলে নিত্যদিনের অভ্যাসে বিন্দু নিজের হাতটা আলতো করে রাখে সেই হাতে। নড়ে চড়ে মৃদু গলায় বলে ওঠে, সকাল হয়ে গেছে, সরুন, উঠব। বাঁধনটা আরো টান টান হয়। চোখ না খুলে ঘুম জড়ানো কণ্ঠে রোহান বলে, এত তাড়াতাড়ি? আরেকটু থাকো, আরেকটু পর উঠলে হবে না? এই কথাগুলো রোজই শোনে বিন্দু, তবু প্রতিটা সকালেই যেন নতুন করে ভালো লাগার জন্ম দেয়। বুকের ভেতরটা নরম হয়ে আসে। স্বামীর প্রশস্ত বুকে মাথা গুজে কয়েক মুহূর্ত বিড়াল ছানার মতো চুপচাপ শুয়ে থাকে সে। হঠাৎ বাস্তবটা মনে উঠতেই বিন্দু ঝাঁঝালো গলায় বলে উঠল, রোহান, ছাড়ুন তো, 6টা বাজে। ফ্রেশ হয়ে নাস্তা বানাতে দেরি হলে কিন্তু আপনার মায়ের ভাঙা ক্যাসেট শুরু হয়ে যাবে। বিন্দু প্রায়শই আপনার মা এভাবে বলে, যদিও প্রথম প্রথম বলতো না। ইদানিং এই বিষয়টা লক্ষণীয়। রোহানের কাছে দৃষ্টিকটু লাগে। হাতের বাঁধন আলগা করে আলসেভাবে একটু নড়ে শুয়েই গাম্ভীর্য টেনে বলল রোহান, বিন্দু, একটা কথা বলি। আমার মা মানে তোমারও মা হন। তুমি। কথার মাঝে একদম নির্ভেজাল সত্যিটা সপাটে ছুড়ে দেয় বিন্দু। আপনার মা আমারও মা হন, ওটা খাতা কলমে ঠিকই আছে, কিন্তু বাস্তবে? না, বাস্তবে নন। মা যদি হতেন তাহলে রুহি আপুকে যে চোখে দেখেন আমাকেও সেই চোখেই একটু হলেও দেখতেন। আপনিই বলুন তো, উনি কখন আমাকে স্নেহ দিয়ে কথা বলেছেন? ওনার তো খেয়ে বসে কাজই একটা। সারা দিন আমার খুদ ধরা। তরকারিতে তেল ভাসছে, নুন কম হয়েছে, কাপড় কাচা ভালো হয়নি, দাগ যায়নি, যেন আমি বউ না, কোনো পরীক্ষার খাতা। বিন্দুর বলার ভঙ্গিমায় শেষের কথা শুনে ঠোঁটে চাপা হাসি ফুটল রোহানের। মা বউ দুজনকে একসাথে সামলাতে রোহানের মুখের হাসিটা অস্ত্রের মতন কাজ করছে। মা যখন বউয়ের নামে অভিযোগ তোলে, ও তখন হেসে বলে, বাদ দাও না মা, ছোট মানুষ, কতটুকুই বা বুদ্ধি ওর, একটু মানিয়ে শিখিয়ে পড়িয়ে নিও। আবার অন্যদিকে বউ যখন রাগ প্রকাশ করে, অভিমানী হয়ে বলে, তখন হেসে ওই একইভাবেই বোঝানোর চেষ্টা করে, বয়স্ক মানুষ, অত শত ধরতে হয় না বিন্দু, বাদ দাও তো, একটু মানিয়ে নিও। সবসময়ের মতন হেসেই বলল রোহান। এত অভিযোগ এক নিঃশ্বাসে? বিন্দু বালিশে ঠেস দিয়ে উঠে বসে ঠোঁট বাঁকিয়ে বলে, অভিযোগ না, বাস্তব রিপোর্ট। বলে এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে হাত খোপা করতে করতে পুনরায় বলল, জানি এভাবে বলায় আমার ওপর রাগ হচ্ছে আপনার, তবে আপনি চতুর মানুষ কিনা, তাই তো রাগটা সহজে প্রকাশ না করে সবসময় গলে গিয়ে হেসে উড়িয়ে দেন। তবে আমার কি দোষ জানেন? রোহান মুস্কি হেসে ভ্রু নাচিয়ে শুধালো, কি? আমার সবচেয়ে বড় দোষ, নিজের মুখকে কন্ট্রোলে রাখতে পারি না আমি। উচিত কথা ঠাস ঠাস করে বলে ফেলি। ভালো তো, উচিত কথা বলা দোষের কিছু নয়, তবে লক্ষ্য রাখতে হয় বেয়াদবি যেন না হয়। ঘরদোর মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লোক ঠিক করা আছে। প্রতিদিন 11টার দিকে সে এসে কাজ সেরে চলে যায়, কিন্তু রান্নার জন্য বুয়া রাখতে রাজি নন রোকেয়া। তার সোজা কথা, বাড়ির বউ যদি রান্নাটুকু নিজে না পারে, তাহলে সারাদিন তার কাজটা কি? পরের ঘর করতে এসে পায়ের ওপর পা তুলে পটের বিবি হয়ে বসে থাকবে নাকি? নিম্নবিত্ত পরিবারের মেয়ে বিন্দু। 3 ভাই বোনের মধ্যে সে ছোট। বাবা নেই বহুদিন। মায়ের সংসার আর বিন্দুর দায়িত্ব টেনেছে 2 ভাই। ইন্টার পাস করার আগেই বিয়ের তোড়জোড় শুরু হয়। শেষমেশ মাস আড়াই আগে হঠাৎ ভালো সম্বন্ধ আসায় তাড়াহুড়ো করেই বিয়ে দিয়ে দেয়। সংসারের কাজে বিন্দু কাঁচা নয়। রান্নাবান্না থেকে শুরু করে ঘরকন্নার কাজ সবই জানা। 8টার মধ্যে ব্যস্ত হাতে নাস্তা বানিয়ে ফেলল। ডাইনিং টেবিলে একে একে সাজানো হয় খিচুড়ি, বেগুনের চাক ভাজি, ইলিশ মাছ ভাজা,
বেগুন ভর্তা আর ডিম ভাজি। শাশুড়ি ডায়াবেটিস, দুবেলা রুটি খান তিনি, সেটাও বানিয়েছে। সকালে হাঁটতে বেরিয়েছিলেন রোকেয়া। বিন্দুর মনে হয় হাঁটার চেয়ে আশেপাশের মহিলাদের সঙ্গে জোট বেঁধে ছেলের বউদের নিয়ে পরচর্যাই বেশি হয়। ফিরে এসে ঢাকনা তুলে তুলে খাবার দেখছিলেন রোকেয়া। বিন্দু পানির জগটা ভরে টেবিলে রাখছিল তখন। গম্ভীর গলায় রোকেয়া প্রশ্ন ছুড়লেন, রুটি কি দিয়ে খাবো? রুটির সঙ্গে কোনো সবজি করনি? শাক ভাজি করেছি, লাল শাক ভেজেছি, কিচেনে আছে, এনে দিচ্ছি। শান্ত স্বরে জবাব দিল বিন্দু। এর মধ্যেই রোহান এসে চেয়ার টেনে বসতে বসতে মায়ের দিকে তাকালো। মা, শরীর কেমন? কোনো অসুবিধা হচ্ছে না তো? কিছু হলে দেরি না করে বলবে, ডাক্তারের কাছে নিয়ে যাব। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা রোকেয়া ছেলেকে দেখার সাথে সাথেই ঝিমিয়ে গেল। রাজ্যের দুর্বলতা যেন এখনই শরীরে ভর করলো। দুর্বল চিত্তে শ্বাস ফেলে বললেন, ঔষধ আর কি করবে বাবা? সারা রাত এপাশ ওপাশ করি, এক ফোঁটা ঘুম হয় না। বিন্দু কোনা চোখে তাকিয়ে বিড়বিড় করলো, বিয়ের পরের দিন থেকেই শুনছি উনি নাকি ঘুমাতে পারেন না, অথচ কখনো মাঝরাতে পানি নিতে বেরোলেই কানে আসে নাক ডাকার শব্দ। রোহান জিজ্ঞেস করলো, প্রেশারের ওষুধটা ঠিক মতো খাচ্ছ তো মা? ওষুধের দোষ কি বাবা? এত চিন্তা নিয়ে কি ঘুম হয়? বড় ছেলেটা যে ব্যথা দিয়েছে, সেই শোক আমি মরার আগ পর্যন্ত ভুলতে পারবো না। কপালটাই আমার পোড়া, নইলে পেটের ছেলে পরের মেয়ের কথা শোনে। শেষ কথাটা বেশ চাপ দিয়েই বললেন রোকেয়া। রোহান বুঝে প্রসঙ্গ বদলালো। প্লেট টেনে নিয়ে বলল, আচ্ছা মা, বসো, আগে খেয়ে নাও। ওষুধ খাওয়ার সময় হয়ে আসছে। তারপর বিন্দুর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, বিন্দু, মায়ের ওষুধগুলো একটু ঠিক মতো খেয়াল রেখো। হ্যাঁ। বিন্দু কিছু না বলে শুধু মাথা নাড়ল। রোকেয়া ছেলের পাতে ইলিশ মাছ তুলে দিলেন। এরপর বেগুনের চাক তুলতে গিয়ে নাক সিটকিয়ে বললেন, মনে হচ্ছে তেলে ডুবে আছে। এত তেল দেয় কেন? শাকভাজির বাটিটা কাত করে ধরে আরো যোগ করলেন, শাকভাজিতেও তেল চুপচুপ করছে। কতবার বলেছি এত তেল দিও না। বয়স হলে সংসারে আর দাম থাকে না বলেই তো আমার কথা কেউ গ্রাহ্য করে না। বিন্দুর ভেতর হালকা রাগ জাগলো, তবু মুখ বন্ধ রাখলো। রোহান তাকে বসতে ইশারা করলো। বিন্দু মাত্র বসেছে, এমন সময় রোকেয়া বললেন, ঘিয়ের কৌটাটা আনো তো। আজ আর রুটি খাবো না, একটু খিচুড়ি খাবো, ঘি দিয়ে। এইমাত্র তেল নিয়ে এত কথা, আর এখন ঘি? বিন্দু আর নিজেকে চেপে রাখতে পারলো না। কৌটা এনে টেবিলে রাখতে রাখতে বলল, চর্বি তো আপনার নিষেধ আম্মা। সামান্য তেল নিয়ে যেভাবে কাহিনী করেন, এখন আবার ঘি খাবেন? রোকেয়ার মুখ কালো হয়ে গেল, কিন্তু ছেলের সামনে আর কিছু বললেন না। খাবার খেতে খেতে রোহান হঠাৎ বলল, বিন্দু, একটা কথা ভাবছিলাম, তোমাকে কোচিং এ ভর্তি করাবো। বাসায় বসে না থেকে ভার্সিটি ভর্তির প্রিপারেশন নেবে। বিন্দু কিছু বলার আগে রোকেয়া চটে উঠলেন, কোচিং এ ভর্তি হবে মানে? তুই কি ওকে আরো পড়াবি? রোহান শান্ত স্বরে উত্তর দিল, সবে ইন্টার পাস করেছ, এখনো তোর পড়াশোনার অনেক বাকি। বউকে দিয়ে চাকরি করাবি নাকি যে এত পড়াশোনা দরকার? যেটুকু জানে সেটুকুই যথেষ্ট। বাচ্চা কাচ্চার হাতে খড়ি দিতে পারলেই হলো। বউয়েরা বেশি পড়াশোনা করলে, চাকরি করলে সংসার সুখের হয় না। তখন তারা স্বামীকে মান্য করা দূর, কথাও শোনে না। রোহান মায়ের দিকে তাকালো, ঠোঁটে নরম হাসি টেনে কণ্ঠ খাদে নামিয়ে বলল, মা, পড়াশোনা মানেই চাকরি না। পড়াশোনা মানুষকে বুঝতে শেখায়, নিজের পায়ে দাঁড়ানোর সাহস দেয়। বিন্দু যদি পড়ে, সেটা আমাদের সংসারের ক্ষতি করবে না, বরং ও আরো আত্মবিশ্বাসী হবে। রোকেয়া মুখ শক্ত করে বসে রইলেন। রোহান নরম স্বরে বলে গেল, আর পড়াশোনা করলে কেউ খারাপ বউ হয় না মা, ভালো মন্দটা মানুষের ভেতরে। বিন্দু তো এমনিতেই সংসারের সব কাজ ঠিকঠাক করছে। পড়ালেখা করলে ওর যোগ্যতাটুকু শুধু বাড়বে, ওর জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। বিন্দু চুপ করে বসেছিল, বুকের ভেতর অজানা একটা সাহস মাথা তুলছিল। কেউ প্রথমবার তার পড়াশোনার কথা এভাবে গুরুত্ব দিয়ে বলছে। এই অনুভূতিটা সে লুকিয়ে রাখলো চোখ নামিয়ে। রোকেয়া খানিকটা থিতু হয়ে অসন্তুষ্ট মুখে বলল, পড়াশোনা শিখে তোরা এক একজন লায়েক হয়েছিস, মায়ের কথা কি আর শুনবি? মায়ের কষ্ট করে পেলে বড় করার কোনো দামই দিবি না। বিয়ে করেছিস, এখন বইয়ের ইশারাই তো নাচবি, উঠবি বসবি, যা বলবে তাই শুনবি।
রোহান বিরক্তি নিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো আনমনে। বিন্দুর গায়ে কথাটা লাগতেই চট করে বলল, আপনার ছেলে তো আমার ইশারায় বোঝেই না আম্মা, তাহলে আর নাচাবো কিভাবে? এই মেয়ে একটা কথাও মাটিতে পড়তে দেয় না। রোকেয়া অন্ধকার মুখ করে বলল, বিয়ের সময় তো আর এমন কথা ছিল না তোমাকে পড়িয়ে ম্যাজিস্ট্রেট বানাতে হবে। নিম্নবিত্ত পরিবার দেখে কি জন্য এনেছি? রান্না বান্না করবে, ঘর সামলাবে, স্বামী শাশুড়ির খেদমত করবে, বাচ্চা কাচ্চা হলে মানুষ করবে। বিন্দু এক পল আর চোখে রোহানের দিকে চাইল। সে চুপ দেখে বিন্দু নিজেই বলে উঠল, এসবের জন্য একটা বুয়া রাখলেই পারতেন আম্মা। রান্না বান্না করা, ঘর গোছগাছের জন্য বাড়ির বউ না এনে মাসিক বেতনে বুয়া রাখতেন। রোকেয়ার মুখের আদল বদলে ঘন বর্ষার মেঘ জমেছে। বিন্দু নিচু স্বরে আরো বলল, পড়ালেখা করে ম্যাজিস্ট্রেট হব কিনা জানি না, তবে পড়ালেখা করা তো খারাপ নয় আম্মা। প্রত্যেকটা মেয়েরই উচিত পড়াশোনা করা। এই যে দেখুন না। বলেই সামনের পানি ভর্তি গ্লাসটা হাতে তুলল বিন্দু। বলল তারপর, এক গ্লাস পানিতে যদি একটা মাছি পড়ে, তাহলে আমরা চট করে পানিটুকু ফেলে দিয়ে আবার নতুন করে পানি নিই। কিন্তু যদি এই ঘিয়ের কৌটায় মাছি পড়ে, তাহলে আমরা কি করি? মাছিটাকেই ফেলে দিই, ঘি রেখে দিই, কারণ ঘি সহজলভ্য নয়, অনেক দামি। ঠিক আমাদেরও উচিত নিজেকে এমন পজিশনে নেওয়া যাতে কেউ অল্পতেই ফেলতে না পারে। আর একটা মেয়ে যদি নিজের ভেতর জ্ঞান, যোগ্যতা আর আত্মসম্মান জমাতে পারে, তাহলে সে আর সহজে ছুঁড়ে ফেলা জিনিস থাকে না আম্মা। তখন তাকে শুধু কারো বউ হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও মূল্য দিতে হয়। পড়াশোনার সেই শক্তিটুকুই দেয়, নিজেকে টিকিয়ে রাখার, মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি। রোহান অবাক হয়ে শুনল। মেয়েটা ছোট হলেও বুদ্ধি আছে অনেক, একটু ঝাঁঝালো, তবে মন্দ নয়। রোকেয়া নাখোশ বদনেই অবশেষে সম্মতি দেয়। না দিয়ে আর কি করবেন? ছেলে চুপ থেকে ওদিকের পাল্লা ভারী করছে। রাগে স্বরে বললেন, যা ভালো হয় করো তোমরা। পরপর রোহানের দিকে তাকালেন। অগত্যা বেজার মুখে বলেন, রোহান, তবে বুড়ি মায়ের একটা কথা অন্তত রাখ। কোচিং টোচিং বাদ দে। পরীক্ষা দিয়ে কোনো ভার্সিটিতে চান্স পাবে, কোথায় একলা থাকবে। এখন দিনকাল ভালো না, যুগ পাল্টিয়েছে। আবার কে কাণ্ড করে না বসে। তাই বলছি, পাশেই ডিগ্রি কলেজ আছে, ওখানেই ভর্তি করিয়ে দে। সংসার সামলাবে, কলেজও করবে। বিন্দুর দিকে তাকিয়ে আরো বলেন, ভার্সিটিতে ভর্তি হব করে আমার বাবুর কানের মাথা খেও না। পড়ার এত শখ, ডিগ্রিতেই ভর্তি হয়ে নাও। ভাইদের ঘাড়ে থাকলে এটুকুও তো পারতে না। বিন্দু রোহানের দিকে তাকালো। রোহান চোখের ইশারায় আশ্বস্ত করলো, ইশারায় বোঝালো, পরে বুঝিয়ে বলবো। বিন্দু সেটা বুঝতেই বিড়বিড় করে বলল, মাম্মাস বয় একটা। দুদিন পর গোধূলি লগ্নে ডোরবেল বাজতে খুলে দেয় বিন্দু। দরজা খুলতে দেখে সালোয়ার স্যুট পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে। অপরিচিত মুখ দেখে কপালে ভাঁজ পড়ে ওর। সেই ভাঁজ প্রগাঢ় হয় মেয়েটির হাতে ধরা বড় লাগেজ দেখে। বসার ঘর থেকে এগিয়ে আসতে আসতে বললেন রোকেয়া, কে এসেছে? এপাশ থেকে মেয়েটি ডেকে উঠল, খালা। রোকেয়ার চোখ ঝিলমিল করে উঠল। মেয়েটি বিন্দুকে পাশ কাটিয়ে লাগেজ টেনে ভেতরে ঢুকলো। ঢুকেই খালাকে জড়িয়ে ধরল। কেঁদে কেটে বলল, খালা, আমি ওই জাহান্নাম থেকে পালিয়ে এসেছি। আমাকে এখানে কিছুদিন থাকতে দিবে? আমি শীঘ্রই একটা চাকরি জোগাড় করে বাসা নেব। তুমি তো জানোই আব্বু কেমন, তাই যদি দয়া করতে। রোকেয়া সিমির মাথায় হাত রেখে বললেন, এভাবে কেন বলছিস? তোর যতদিন ইচ্ছে এখানে থাকবি। খালা যতদিন বেঁচে আছে তুই ততদিন নিশ্চিন্তে থাকবি। এটা আমার স্বামীর বাড়ি। রুহি যেমন আমার কাছে, তুইও তেমনই। তোকে নিজের মেয়ের চোখেই দেখি। আজ রুহি আসলে ওকে কি ফিরিয়ে দিতাম আমি? তাহলে তোর বেলায়? বিন্দুকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বললেন রোকেয়া। খালা বঞ্জির আবেগপ্রবণ দৃশ্য দেখে এক হাত কোমরে রেখে মনে মনে বলল বিন্দু, ওহ, বুঝেছি, এটাই তাহলে সেই সিম ভর্তা, মানে সিমি। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বিড়বিড়ালো বিন্দু, শাশুড়ি মা, এটা যেমন আপনার স্বামীর বাড়ি, তেমনি আমারও স্বামীর বাড়ি। কথাটা মনে করিয়ে দেব কি? আমার ছেলেটা আর আমার নাই রে। মা মরলে বাপ হয় তালই, আর ছেলে বিয়ে দিলে হয় পর। বড় ছেলেটা যেমন বউ নিয়ে বছরের পর বছর দূরে থাকে, আমার বাবুটা আজ
এক বাড়িতে থেকেও যেন নেই। এই দিন দেখার জন্যই কি আল্লাহ আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন? ছোট বোন আসতে না আসতেই সে একই ভাঙা ক্যাসেট চালু করেছেন রোকেয়া। ঘর ঝাড়ু দিচ্ছিল বিন্দু। সব কথা কানে না এলেও আফসোসের সুরটা ঠিকই পৌঁছালো। কপালে বিরক্তির ভাঁজ পড়ে, মনে মনে আওড়ালো, ফোনে সে একই কথা, সামনে পেল সে একই হাহাকার। আল্লাহ, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় আমার। অথচ এই মহিলার মুখ ব্যথা করে না। কাল বিকেলে সিমি এসেছে শুনে সকাল সকাল হাজির সোহানা। মেয়েকে দেখার বাহানা, অবশ্য আসল উদ্দেশ্য অন্য। এসে দুই বোনের গুজগুজানি ফিসফিসানি। বিন্দু সব বুঝেও এতক্ষণ চুপ ছিল, কিন্তু আর পারল না। হাতে ঝাড়ু নিয়ে বসার ঘরে ঢুকলো সে। ঝাড়ু দিতে দিতে বলে উঠল, এতই যদি ছেলে ছেলে করতেন তাহলে ছেলেকে বিয়ে দিতে কে বলেছিল? বিয়ে না দিয়ে সারা জীবন আঁচলের তলায় লুকিয়ে রাখলেই তো পারতেন আম্মা। রোকেয়ার মুখের আদল বদলে গেল জলদি। মুখ কালো করে কিছু বলার আগে সোহানা ঝাঁপিয়ে পড়লেন। আপা যে মিথ্যে বলেন না তা তো আজ নিজের চোখেই দেখছি। বোনের কাছে দুঃখের কথা বলে মন হালকা করছে, সেটাও তোমার সহ্য হয় না? আড়ি পেতে কথা শুনে মুখের উপর এমন বড় বড় কথা বলছো মেয়ে। তোমার যে শিক্ষা দীক্ষার অভাব আছে সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে। পরের বাড়িতে এসে মানুষকে অনেক কিছু সয়ে সংসার করতে হয়। তুমি একা একটা সংসার পেয়েছো। ননদের বিয়ে হয়েছে, নেই বললেই চলে। দেবর নেই, আছে মাত্র এক বুড়ি শাশুড়ি। তার সাথে যদি মানিয়ে থাকতে না পারো তাহলে কেমন বউ তুমি? বিন্দু ঝাড়ুটা একপাশে ঠেস দিয়ে এবার সোজা তাকা বলল, মানিয়ে থাকতে না পারাটা যদি দোষ হয় তবে দোষটা আমার একার নয়। সম্পর্ক শুধু সহ্য করার নাম নয়, বোঝার নামও। আপনার বোন যদি প্রতিদিন আমাকে মনে করিয়ে দেন যে আমি তার ছেলেকে কেড়ে নিয়েছি, তাহলে সেখানে ভালোবাসা জন্মায় কিভাবে? মন থেকে শ্রদ্ধাও বা আসে কি করে? শাশুড়ি যদি আগে মা হন আর আমি যদি আগে মানুষ হই, তাহলে সংসার টিকে। নইলে মানিয়ে নেওয়া শুধু একপাক্ষিক ত্যাগ হয়ে দাঁড়ায়। আর সেই ত্যাগ একদিন মানুষকে নীরব করে দেয়, ভালো করে না। কথার প্রত্যুত্তরে উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে সোহানা এক মুহূর্ত থমকে গেলেন। মুখ খুলেও আর শব্দ বেরোলো না। রোকেয়া তখন বোনের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বললেন, বাদ দে সোহানা, বাদ দে। এই মেয়ের মুখের সাথে পেরে উঠবি না। ছোট ঘরের মেয়েদের আর কিছু থাকুক বা না থাকুক, মুখটাই থাকে শক্ত। সেই মুখের কাছেই কাউকে টিকতে দেয় না। কথাগুলো শুনে বিন্দুর ভেতরের সহ্যের বাঁধ ভেঙে গেল। তবু সে সরাসরি তর্কে গেল না। শান্ত ভঙ্গিতে সোজা হয়ে বসে সোফার নিচে ঝাড়ু ঢুকিয়ে দিতে দিতে নিঃশব্দ খোঁচা দিয়ে বলল, ময়লা শুধু ঘরের ফাঁক ফোকরেই জমে না। কিছু মানুষের মনে এমন ময়লা জমে যে মনটাই কয়লার মতো কালো হয়ে যায়। চোখে দেখা ময়লা তবুও একদিন না একদিন পরিষ্কার করা যায়, কিন্তু মনের ময়লা পরিষ্কার করার মতো কোনো ঝাড়ু নেই। তাই সেই ময়লা দিনে দিনে পচে কলুষিত হয়ে ওঠে। এক পা কবরে গেল, তখনও শয়তানি বুদ্ধি আঁকড়ে ধরতে মানুষের বিবেকে বাঁধে না। শেষের কথাটা বুঝতেই রোকেয়া কিঞ্চিত ভরকে গেল। এই মেয়েটা কি তবে সবকিছু টের পেয়ে গেছে? সিমিকে এই বাড়িতে তোলার উদ্দেশ্য কি বুঝে ফেলেছে? ছেলেকে যদি আবার কান পড়া দেয় তাহলেই বিপদ। শেষে না জানি ছেলে মাকেই ভুল বুঝে বসে। হায় হায়, শেষে এমন না হয়। যেমন ছিলাম তেমনই তো ভালোই ছিল। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম বুঝি। সোহানা মুখটা অমাবস্যার রাতের মতো গম্ভীর করে বললেন, সমস্ত বেয়াদবি দেখছি তোমার মধ্যেই আছে মেয়ে। তোমার মা হয়তো আদব কায়দার খামতি রেখেছেন, কিন্তু বেয়াদবি করার শিক্ষা দিতে ভুল করেননি বুঝছি। এটুকু শেখাননি যে পরের বাড়িতে কথাবার্তা বলার সময় দুবার ভেবেচিন্তে বলতে হয়। মুখের ওপর এভাবে চটাং চটাং কথা বলা যায় না, তাও আবার খোঁচা দিয়ে। বিন্দু নির্বিকার গলায় উত্তর দিল, কি আশ্চর্য খালা, আপনি পরের বাড়ি? পরের বাড়ি কেন করছেন? স্বামীর বাড়ি আবার পরের বাড়ি কবে থেকে হলো? আমার মা তো এই শিক্ষাই দিয়েছেন খালা, মেয়েদের আসল ঠিকানাই স্বামীর বাড়ি, ওটাই নিজের বাড়ি। আর আম্মাকে জিজ্ঞেস করলেই জানবেন। আম্মা নিজেই বলেন নিজের ভেবে দরদ দিয়ে কাজ করতে। ঝাড়ুটার উপরও নাকি টান থাকতে হয়, যেখানে সেখানে ছুঁড়ে ফেলা যায় না। ঠিক জায়গায় রেখে যত্ন করতে হয় যেন নষ্ট না হয়। সবকিছু আপন ভেবে যত্ন সহকারে করতে হয়।
রোকেয়ার মুখটা আমসত্ত্ব হয়ে এলো। সে তো কেবল কাজের কথাই বলেছিল। এই মেয়েটা তো আস্ত একটা চিজ মাইরি। বিন্দু চোখ ছোট ছোট করে চেয়ে প্রশ্ন ছুড়ল এবারে, যদি কাজগুলো নিজের ভেবেই করি খালা, তাহলে সেই বাড়িতে দাঁড়িয়ে উচিত কথা বলতে দুবার কেন ভাবতে হবে? দুজনে উত্তর দেওয়ার শব্দ খুঁজে পেলেন না। তবে ভেতরের চাপা রাগ বাড়ল বই কমল না। মেয়েটাকে বিদায় করতে হবেই যেন যে কোনো ভাবে। দুজনেই নীরব ভাষায় চোখে চোখে এই সন্ধিটাই আটলেন। বিকালে চা নাস্তা বানাচ্ছিল বিন্দু। বসার ঘরে সিমি আর তার গুণীয় খালা আর মা বসে সিরিয়াল দেখছে। সিরিয়ালে এখন চলছিল, মেয়েটিকে তার চাচি শাশুড়ি মানতে চাইছে না। মুখের ওপর অপমান করে গ্রাম থেকে চলে যেতে বলছে। মেয়েটির বর মাস্টার মশাই। এই শক্ত চরিত্র হতে গিয়ে আবার ভেদা মাস হয়ে যাচ্ছে। বিন্দুর এমনটি মনে হয় এই সিরিয়ালটি দেখতে গেলে। মাস্টার মশাই চাচি তার আবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিন্দু রান্নাঘর থেকে বসার ঘরের দেয়ালে সাঁটানো মনিটরের দিকে এক পল চেয়ে ফের শাশুড়ির দিকে চেয়ে ভাবল, শাশুড়ি মা বোধহয় এখান থেকে শিক্ষা নিচ্ছেন। মা আর খালা কথা বলছিল। এর মধ্যে সিরিয়ালে জনপ্রিয় গানটা বেজে উঠল। আর বেজে উঠতেই সিমি টিভির রিমোট ধরা হাতটাই উঁচিয়ে সাবধান করে বলল, এই থামো থামো, এই গানটা আমার খুব প্রিয়, শুনতে দাও প্লিজ। নাগর আমার নিঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়েই আছে, সে তো আসে না। পড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। কড়াইয়ে পাস্তা নাড়ছিল বিন্দু। এর মধ্যে ঘরে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। আর বেজে উঠতেই চলো রাজ কমিয়ে ফোন আনতে ঘরে যায়। ফোন তুলে সালাম দেয় বিন্দু। রোহান উত্তর দিয়ে বলল, বিন্দু সকালে কি যেন আনতে বলেছিলে? কাজের চাপে একদম ভুলে গেছি, এখন অফিস থেকে ফিরছি। কি বলেছিলে একটু মনে করিয়ে দিবে প্লিজ? বরটা হয়েছে এক রসকসিন। কোথায় ফোন তোলার সাথে সাথে একটু মিষ্টি করে বলবে, জান কি করছো, সারাদিনে আমাকে কতবার মিস করেছো। একবারও ফোন দাওনি কেন? এই জন্য আমি খুব অভিমান করেছি। এই অভিমান আজ আর ভাঙছে না। হেসে আরো যোগ করবে, অবশ্য বইয়ের ওপর বেশিক্ষণ অভিমান করে থাকা যায় না। আর অভিমান শব্দটা ছেলেদের জন্য মানায়ও না। অভিমান মানায় শুধু আর শুধুমাত্র মেয়েদের জন্য। কারণ বইয়ের মিষ্টি মুখটা দেখলেই তো গলে যেতে হবে। বিন্দু যখন স্বপ্নে বিভোর, তখন রোহান ওপাশ থেকে বলল, হ্যালো হ্যালো বিন্দু, বিন্দু শুনতে পাচ্ছ? বিন্দু ঘর থেকে বেরোতে বেরোতে বলল, জি বলুন। এর মধ্যে সোফায় বসা শাশুড়ি খালা শাশুড়ির কাছে আফসোস তুললেন। দেখলি দেখলি সোহানা, আমার ছেলেটা সারাদিনে একবারও ফোন দিয়ে মায়ের খোঁজখবর নিল না। ঠিক মতো ওষুধটা অন্তত খেয়েছি কিনা শোনে না। অথচ অথচ বইয়ের কাছে ৯৯ বার ঠিকই ফোন করে নিশ্চয়ই। আমার বাবুটার আগের বাবু নেই রে। বিন্দু কান খাড়া করে সবটাই শুনল। আর শুনতেই ফিচেল হাসল। পরপর গলা খাকারি দিয়ে একটু জোরে জোরেই বলল, ও ফিরছেন আপনি? আমার জন্য তেমন কিছুই আনতে হবে না, আপনি দেখে শুনে আসুন। আমি রান্না করছি, এখন রাখছি। হো। রোহানের কপালে ভাঁজ পড়ল। বলল, বিন্দু ভুলে গেছো তুমি? আচ্ছা আমি মনে করার চেষ্টা করছি। রান্নাঘরে পা রাখতে রাখতে ঠোঁটে মেকি হাসি এঁটে গদগদ কণ্ঠে এবারে বলল বিন্দু, চা নাস্তা বানাচ্ছিলাম আমি। আরে রোহান, এটুকু ব্যাপার না, এটুকু আমি সামলাতে পারি, কোনো সমস্যা নেই। আপনি ভালোবেসে আমার কথা এতটা ভাবেন এই অনেক। আর নিজের সংসারে একটু কাজবাজ যদি নাই করি। রোহান এতক্ষণ অনুমান করে বাসটা বিন্দু ভালোই দিচ্ছে। নিশ্চয় মা আশেপাশেই আছে। রোহানের কপালে ঘাম ছুটল। বাসায় গেলে আজ মা কেঁদে কেটে কত কিছুই যে বলবে আল্লাহ জানে। এই ভেবে শুকনো ঢোক গিলল রোহান। বলল, আচ্ছা বিন্দু, আমি এখন রাখছি। বিন্দু এবারে ফিসফিস করে বলল, এভাবে নয়, সুইট করে বাই বলেন। মানে? ওলে ওলে মাম্মাস বয়। সুইট করে বাই জানাতেও জানেন না বুঝি? আচ্ছা, এর শাস্তি 1 মাস। আর কি শাস্তি সেটা অনুমান করে নিন। যে ইনোসেন্ট বয় আপনি, একটু ইঙ্গিত দিয়েই রাখি। বিড়ালের সামনে মাছ থাকবে, বিড়াল দেখবে, লোভ জাগবে। অথচ রোহান ঝটপট বলল, ভাইজান। ফোনটা কাঁধ দিয়ে কানের সাথে ঠেসিয়ে খুন্তি নাড়তে নাড়তে মুচকি এসে বলল বিন্দু, ভালোবেসে আরো ডাকুন। যতগুলো এমন সুইট কিউট ডাক আছে ততগুলো। মুখস্থ বিদ্যার মতন ওপাশ থেকে বলল রোহান, সুইট হার্ট, মাই হার্ট, মাই লাভ, মাই জান,
ডার্লিং, এবারে রাখছি। ঠোঁটের হাসি বিস্তৃত হয় বিন্দুর। বিনিময় মৃদু স্বরে বলল, টেক লাভ, বাই। চায়ের পানি চুলোয় দিতে দিতে হঠাৎ ফাজলামি করে সুর তুলল বিন্দু। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा तेरा है, अब तेरा बेटा डार्लिंग बोले अब तेरा बेटा मेरा है, बेटा बेटा ना कर सासू, अब तेरा बेटा मेरा है। ওদিকে রোকেয়ার কেন জানে অস্থির ঠেকছে। সারা দিন গেল ছেলে একবারও তাকে ফোন দেয়নি, অথচ বউকে ফোন দিয়ে খোঁজখবর ঠিকই নিচ্ছে। আগে তাকে ফোন দিয়ে কিছু আনতে হবে কিনা জিজ্ঞাসা করত, এখন বউকে করে। তার ছেলে গেল, তার সংসার গেল, সবই বুঝিয়ে এবার চলেই যাবে। এটা ভাবতেই পালপিটেশন বেড়ে যাওয়ার জোগাড় তার। আবার ওদিকে বউ মনের সুখে গান করতে করতে রান্না করছে। হায় কপাল, হায় কপাল। রোকে অদৃশ্য হাতে কপাল চাপড়ালেন। অস্থির শ্বাস ফেলে বললেন, সিমি, ও সিমি, এক গ্লাস ঠান্ডা পানি দে তো মা। কুয়াশা মাখা গোধূলি লগ্নে ব্যালকনিতে বসে বিন্দু। বাঁ হাতের বলে মরিচ গুঁড়া লবণ মাখা, ডান হাতে একটা একটা করে দেশি বড়ই তুলছে আর তাতে ডুবিয়ে আয়েশ করে গালে তুলছে। ঝালে আর টকে থেকে থেকে চোখ বুজে আসছে। তন্মধ্যে কারো পায়ের শব্দে ঘাড় ঘুরিয়ে চাইতেই ভ্রুযুগল কুঁচকায় বিন্দুর। সিমি দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে। কাল এসেছে থেকে তো হয় খালার সাথে সময় কাটাচ্ছে, নয় ফোন নিয়ে আছে। বিন্দুকে দেখেও না দেখার মতনই আছে। প্রথম সাক্ষাতে রোবটের মতন দুটো কথা বলেছিল, এতটুকুই। এখন হঠাৎ এই মানবীর এখানে আসার উদ্দেশ্য বোধগম্য হলো না বিন্দুর। তবে যতই হোক, আত্মীয় মানুষ, তাই সৌজন্যমূলক হাসি টেনে বলল বিন্দু, ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আসো। সিমি জোর করে হাসি টেনে বলল, হু। বিন্দু চেয়ার দেখিয়ে বলল, বসো। সিমি বসল। বিন্দু লবণ ঝালমরিচের বাটি এগিয়ে ধরল, সাথে বড়ই দেখিয়ে বলল, খাও। সিমি গা দুলিয়ে বলল, টক একদম খেতে পারি না। বড়ই ঝাল মাখাতে মাখাতে বলল বিন্দু, আর ঝাল। ঝালও একদম নিতে পারি না আমি। সো স্যাড। তাহলে আমাকে ফেস করবে কিভাবে? শেষের কথাটা খুবই আস্তে করে বলল বিন্দু। আর আস্তে বলায় সিমি স্পষ্ট শুনতে পায় না। শুধালো, বুঝলাম না, কিছু বললে বোধহয়। বিন্দু হেসে বলল, নাথিং। সিমি কথা ওঠানোর সুযোগ খুঁজছিল, কিভাবে ওঠাবে বুঝে উঠতে পারছিল না। অবশেষে বিন্দুর আঙুলে ইশারা করে বলল, ওটা রোহান ভাইয়া দিয়েছে না? বিন্দু মাথা নেড়ে বলল, হুম। কপালের গাঢ় ভাঁজ মিলিয়ে মুখে সরল হাসি টানল বিন্দু। হাতটা মেলে দেখিয়ে শুধালো, সুন্দর না? হুম, সুন্দর। রোহান ভাইয়ের পছন্দ সুন্দর, এটা অস্বীকার করা যাবে না। মুখে কৃত্রিম আফসোসের ছাপ নিয়ে পুনরায় বলল সিমি, আফসোস, রোহান ভাইয়ের সেই পছন্দের ভেতর আমিও ছিলাম, কিন্তু সবটাই কপাল। ভাগ্য খারাপ হলে যা হয়। আমরা না ভেবে কিংবা লোভে পড়ে কিছু করে ফেলি, তারপর যখন শিক্ষা পাই তখন বলি সবই কপাল। নিজের ভুলটা না ধরে, শিক্ষা না নিয়ে কপাল আর ভাগ্যের ওপর দোষারোপ করি। সূক্ষ্ম খোঁচা দিয়ে বলে বিন্দু। সিমির মুখটা থমথমে হয়। গলা খাকারি দিয়ে বলল সিমি, হুম, সেটাই। তবে এখন আমি টের পাচ্ছি, মানুষটার ভালোবাসা উপেক্ষা করার ফল পাচ্ছি। রোহান ভাইয়ার নিখাত ভালোবাসা পায়ে মারিয়ে দেওয়ার জন্য আজ আমার এই দুর্দিন। বিন্দুর চোখ ছোট ছোট হয়ে আসে। সিমি অভিনয় করে ধরে আসা গলায় বলতে থাকে, ভাইয়া আমাকে ছোট থেকে পছন্দ করতেন, তারপর কলেজে পা রাখার পর প্রপোজ করেন। অত সুন্দর মানুষ, আমিও বিলম্ব না করে সাথে সাথে অ্যাকসেপ্ট করি। তারপর আমাদের তুমুল প্রেম চলল 2 বছর। দুই ফ্যামিলিকে লুকিয়ে আমাদের সে কি মাখো মাখো উথাল পাথাল প্রেম। ভাইয়া আমাকে চোখে হারান। ওই ইন্টিমেট ছাড়া আমাদের মাঝে সবকিছুই হয়েছিল। আর জানোই তো, প্রেমে আজকাল কিসটিস নর্মাল। বিন্দুর মুখ থমথমে। বিন্দুর মুখের অবস্থা দেখে সিমি যেন মজা পেল। ওষুধ কাজে লাগছে বুঝছি, এই ভেবে ভেতরটা খুশিতে ঝুমঝুম করে উঠল সিমির। ওদিকে অফিস থেকে ফিরে সবে ঘরে পা রেখেছে রোহান। সিমি শেষের দিকের কিছু কথা তার কানে যায়, আর যেতেই তার মাথায় চুরমার করে আস্ত ধরনীটাই ভেঙে পড়ল।
বিন্দু থমথমে গলায় জিজ্ঞাসা করলো, তোমাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল? হুম। কেন? রোহান ভাইয়া তোমাকে বলেনি? বলে কপালে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে পুনরায় নিজেই বলল সিমি। ধুর, আমিও না, কি প্রশ্ন করছি? কারো এক্স ছিল, প্রেমের সম্পর্ক ছিল, এসব আবার বউকে বলে নাকি? বিয়ের পর তো বউয়ের কাছে সব পুরুষই শোভত বালক সাজে। সিমি চোখে মুখে শয়তানি হাসি টেনে আরো বলল, এই যে আমার আঙুলের রিংটা দেখো, এটা রোহান ভাইয়া নিজে ভালোবেসে আমার হাতে পরিয়েছিল। আজ তুমি যেখানে আছো সেখানে আমার থাকার কথা ছিল, কিন্তু কিন্তু আমার একটা ভুল কাজ সবটা কেমন এলোমেলো করে দিল। খালা আমার ওপর রাগ করে রোহান ভাইয়াকে জোর করে বিয়ে দিয়ে দিলেন। রোহান ভাইয়া তো আবার খালা বলতে অন্ধ, তবে প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। আমার দৃঢ় বিশ্বাস ভাইয়া আজও আমাকে পুরোপুরি ভুলতে পারেনি। বিন্দুর মুখে হাসি নেই, মুখে যেন গ্রহণ লেগেছে। রোহান ব্যালকনির দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে সেটা দেখতেই চিন্তায় অস্থির হয়ে পড়ল। তৃতীয় জনের জন্য এখন তাদের সম্পর্কে না ফাটল ধরে, আর মেয়েরা তো খুব আবেগী হয়। সিমির এসব নোংরা পরিকল্পনা অনুযায়ী বিন্দু রোহানকে ভুল না বোঝে, আর ভুল বুঝে দূরত্ব না তৈরি করে, এই ভয়ে তটস্থ হয় রোহান। সে এগিয়ে গিয়ে সত্য বলবে কিনা দ্বিধায় পড়ল, তবে অপেক্ষায় রইল বিন্দু কি বলে। বিশ্বাস করেছে কি? সিমির দিকে মুখটা নিষ্পাপ মাসুম বানিয়ে তাকালো বিন্দু। বলল মৃদু স্বরে, তুমি খুব সুন্দর মিথ্যে বলতে পারো সিমি। হলিউডে থাকলে অভিনয়ের জন্য অস্কার পেতে নিশ্চিত। সিমি জানো, আমার মনে হচ্ছে তোমার এই সকল গোছানো মিথ্যে যদি আমি বিশ্বাস না করি, তাহলে তোমার সাথে ঘোর অন্যায় করা হবে। এখন তুমি বলো, এই ঘোর অন্যায় করা উচিত হবে কি আমার? সিমির মুখটা ফাটা বেলুনের মতন চুপসে গেল। এই মেয়ে বলে কি? ওদিকে টাইয়ের নট ঢিলে করতে করতে ঠোঁট টিপে হাসলো রোহান, আর অপেক্ষায় থাকলো তার ঝাঁজ লবঙ্গের পরবর্তী কথার। তার ঝাঁজ লবঙ্গের যে ঝাঁজ কিছু না শুনিয়ে যে থামবে না, এ নিশ্চিত রোহান। কত সুন্দর করে আংশিক সত্যের সাথে রং চং মাখিয়ে মিথ্যে বলল, তবুও এই মেয়ের বিশ্বাস হলো না। উল্টো এই মেয়ে নরম স্বরে বাঁশ দিয়ে কথা বলছে। সিমির মুখটা দেখার মতন হলো, অথচ বিন্দুর চোখে মুখে উত্তেজনা নেই, বরং শান্ত। চোখ দুটোতে এমন এক শান্ত দৃঢ়তা, যেন বহু ঝড় দেখে ফিরে আসা সমুদ্র। ও দুটো চোখের তারা। রোহান দূর থেকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেথায় নির্নিমেষ। বিন্দু কপল চুল থেকে সরাসরি সিমির মুখের দিকে তাকালো। ওর বানানো গল্পের প্রতিটি কথার একটা একটা জবাব তৈরি করে নিল। মুখে হাসি টেনে স্বাভাবিক ভঙ্গিতেই বলল বিন্দু, জানো সিমি, একটা কথা পরিষ্কার করে বলি, ভালোবাসা কখনো দাবি করে বসে না আমি আগে ছিলাম, অমুকের জায়গায় আমার থাকার কথা ছিল, এসব বাচ্চামি কথাবার্তা। সত্যিকারের ভালোবাসা থাকলে মানুষ ধরে রাখে, আর না পারলে নীরবে সরে দাঁড়ায়। সিমি জিভ দিয়ে শুকনো ঢোক গিলে গলা ভেজালো। বিন্দু ঠান্ডা অথচ তীর্যক গলায় বলে চলল, তুমি বললে তোমরা 2 বছর প্রেম করেছিলে, ভালো, কিন্তু প্রশ্ন হলো, সেই প্রেমটা কি এতটাই শক্ত ছিল যে আজও টিকে থাকার যোগ্য? সিমি কিছু বলতে নিলে বিন্দু থামিয়ে দিল। ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে এসে বর্তমানের ঘরে আগুন ধরাতে চাইলে ওটা প্রেম হয় না সিমি, ওটা ওয়ান কাইন্ড অফ কনস্পিরেসি। সিমির মুখের রং বদলাতে শুরু করলো। বিন্দু দৃঢ় স্বরে বলল, আর একটা কথা, যে পুরুষ আজ আমার স্বামী, সে তার অতীত নিয়ে আমার কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, ঠিক যেমন আমি আমার আগের জীবনের প্রতিটা পাতার হিসেব কাউকে দিতে বসিনি। বিন্দু শেষ খোঁচাটা দিল একেবারে নিখুঁত ভাবে। তুমি বললে প্রথম ভালোবাসা ভোলা যায় না, ঠিক, কিন্তু প্রথম ভালোবাসা যদি সত্যি এত মহার্ঘ হতো, তাহলে আজ তুমি এখানে এসে আমার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে না? আমি তোমার জায়গায় থাকলে নিজের সম্মানটা অন্তত নিজের হাতেই রাখতাম। বিন্দুর প্রতিটি কথার ঝাঁজে সিমির মুখ অন্ধকার হয়ে আসে। বিন্দু এবারে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, একটা মেয়ের যদি ন্যূনতম লজ্জা থাকতো, তাহলে সে সেই পরিবারে মুখ দেখাতে আসতো না, যে পরিবারের ছেলের সাথে তার বিয়ে পাকাপাকি হওয়ার পরও, কমিটেড থাকা সত্ত্বেও লোভে পড়ে অন্য একজনের হাত ধরে পালিয়ে গেছে। সিমির চোখ নামতে শুরু করলো।
অপমান আর লজ্জায় চোখ তুলে তাকানোর সাহস হলো না। বিন্দু দীর্ঘশ্বাস ফেলে বলল, তবু মানলাম, রক্তের সম্পর্ক আছে বলে খালার বাড়িতে আসা এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি তুমি একটা মেয়ে হয়ে কেমন নির্লজ্জের মতো আমার কাছে আমারই স্বামীর সাথে তোমার প্রেমের গল্প শোনাও। একরত্তি লাজ লজ্জা থাকলে এসব কথা তুমি বলতে পারতে না সিমি। আর যদি লজ্জা নাই থাকে তাহলে অন্তত বুদ্ধিটুকু থাকা দরকার ছিল। কার সামনে কি বলা যায় আর কি বলা যায় না, অপমানে জর্জরিত সিমি বোবা বনে যায়। এখন মনে হচ্ছে ঘাট হয়েছে তার। সিমি মৃদু স্বরে ঠোঁট নেড়ে মিথ্যে বলার চেষ্টা করলো। তুমি ভুল বুঝছো বিন্দু, আমার খারাপ উদ্দেশ্য নেই। আমি তো শুধু। বিন্দু হাত তুলে থামিয়ে দিল, বলল, শোনো, যাওয়ার আগে একটা ছোট উপদেশ দিই। নিতে পারো না পারো ওটা তোমার ব্যাপার। এক মুহূর্ত থামলো বিন্দু, পরপর বলল, নিজের স্বামীর যদি কোনো অক্ষমতা না থাকে, যদি সে তোমাকে ঠিকঠাক ভরণ পোষণ দেয়, তাহলে তার কাছেই ফিরে যাও। শুনছি তুমি তাকে ছাড়তে চাইছো, কিন্তু সে এখনো সংসার করতে চায়। হ্যাঁ, সে চিট করেছে, আমি অস্বীকার করছি না, কিন্তু প্রকৃতির মারপ্যাচ বোঝা বড় কঠিন সিমি। সে একা চিট করেনি, তোমার লোভও খুব কম ছিল না। মন থেকে উপদেশ দিয়ে শেষের কথাগুলো বলল বিন্দু। ভুলের বোঝা একা বইতে গেলে মানুষ ভেঙে যায় সিমি, কিন্তু ভুলটা স্বীকার করে যদি সঠিক জায়গায় ফিরে যাওয়া যায়, তাহলে তখনও কিছুটা সম্মান, কিছুটা স্থিরতা বাঁচিয়ে রাখা সম্ভব। একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাওয়া, বারবার আরো বেশি পাওয়ার আশায় দিক বদলানো, এগুলো কখনো শান্তি দেয় না। লোভ মানুষকে সাময়িক উত্তেজনা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে শুধু শূন্যতা আর অনুশোচনাই বাড়ায়। জীবনে যদি একজন মানুষকে মন থেকে বেছে নেওয়া যায়, তার ভালো মন্দ নিয়ে যদি স্থির থাকা যায়, তাহলে অল্পতেই তৃপ্তি আসে। আর বিশ্বাস করো, অল্পতেই তুষ্ট হতে শেখা মানুষগুলোই দিন শেষে সবচেয়ে শান্ত থাকে। বেশি পাওয়ার দৌড়ে যারা ছুটে চলে, তারা শেষমেশ সবকিছুই হারিয়ে ফেলে। সিমি স্তব্ধ, ও মনে মনে হিসাব কষল। সত্যিই তো, এ পর্যন্ত হিসেব করলে ও সব হারিয়েছে, সব নিজের দোষে। সিমির শক্ত পাথরে পাপিষ্ট মনটা কেঁদে উঠল, চোখের কোণে জল জমল। না, আজ আর ওর মধ্যে অভিনয় নেই। বাস্তব কথাগুলো আঙুল দিয়ে কেউ একজন এত সুন্দর করে বুঝিয়ে দিল। কই, এভাবে তো কেউ বোঝায়নি। অভিভাবকরা আরো উস্কিয়েছে। সিমির অন্ধকার মনের দুয়ারে এক ফোঁটা আলোর ঝলকানি দিল। ও মন থেকে অনুতপ্ত হলো। দরজার পাশে দাঁড়িয়ে থাকা রোহানের মুখ চোখে আনন্দের ঝিলিক। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয়। একরত্তি মেয়েটা অনেক বুদ্ধিমতী। এই মেয়েটা শুধু ঝাঁজ না, সে আয়না, যার সামনে দাঁড়ালে মিথ্যে টেকে না। সর্বোপরি একটা ভালো মনের মেয়েও নিঃসন্দেহে। রোহান ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছছিল। বিন্দু ধোয়া ওঠা চায়ের কাপ এনে টি টেবিলে রাখলো, শব্দ করে। রোহান সেটা দেখে ভ্রু কুঁচকে শুধালো, ম্যাডাম কি কোনো কারণে রেগে আছেন? তখন তো নিষ্কানি সব শুনলাম। সিমির কথা বিশ্বাস করনি, তাহলে এখন হঠাৎ এত রাগ হলো এই অধমের উপরে যে? মুখটা বাংলার পাস করে রেখেছ, ভালো মন্দ কিছুই বলছো না, চিন্তার বিষয়। ড্রেসিং টেবিলের ওপর রাখা পারফিউম আর প্রসাধনীগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল বিন্দু, কে বলল সিমির কথাগুলো আমি বিশ্বাস করিনি? আমি আপনাকে এটা একবারও বলেছি? রোহানের চোখ ছোট ছোট হয়ে আসে। অবাক স্বরে বলল, মানে? তখন যে সিমিকে বললে। বিন্দু শাড়ির আঁচল গুছিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো। পা দুলাতে দুলাতে বলল, পুরুষ মানুষকে চোখ বুজে বিশ্বাস করা যায় না, তবে তাই বলে তৃতীয় পক্ষকে সুযোগ দেব? এতটাও বোকা বিন্দু নয়। যা রাগ ক্ষোভ থাকবে চার দেয়ালের মাঝে, কাউকে বুঝতে দিলে তাদের কেউ হয়তো সুযোগ খুঁজবে, কেউ আবার নয়তো মজা নিবে। তাই যাই হোক না কেন, সারা দুনিয়ার সামনে অন্তত বোঝাতে হবে আমি আমার স্বামী বলতে অন্ধ, সেও আমি বলতে দিওয়ানা। দুজনের মাঝে সূচও ঢোকানো সম্ভব নয়। এই মেয়ের কথা বলার ভঙ্গি দেখে রোহানের হাসি পেল, তবে অন্য চিন্তায় হাসিটা চেপে রাখলো।
কপালে দুটো চিন্তার ভাঁজ নিয়ে বিন্দুর বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। ঝটপট বলল, সব বাদ, আগে আমার কথার ক্লিয়ার করে উত্তর দাও। এঙ্গেজমেন্টটা বাদে সিমি বাকি যেসব বলেছে ওগুলোর ব্যাপারে তোমার কি মনে হয়? তুমি কি আদৌ বিশ্বাস করেছো নাকি? নাটকীয়ভাবে দুইটা হাতে রোহানের গলা পেঁচিয়ে ধরল বিন্দু। মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল, বললাম তো, পুরুষ মানুষের চরিত্র ফুলের মতন পবিত্র, এমন সার্টিফিকেট দেওয়া রিস্ক। বিয়ের আগে একটুখানি চুকচুকানি স্বভাব থাকলেও থাকতে পারে। ধরুন মহান মনের পরিচয় দিয়ে সেসব মাফ টাফ করেছে। রোহানের মুখ গম্ভীর হয়ে যায়। বিন্দু সেটা দেখে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এমনি মজা করেই বলছি, আমি আপনাকে চিনি। তবে মিস্টার, আমি ছাড়া অন্য কারো দিকে ঝুঁকতে দেখলে সেদিন ডিরেক্ট, বলতে বলতে নাটকীয়ভাবে রোহানের গলায় আঙুল দিয়ে ছুরি চালানোর মতো করে বলল, খুন করে ফেলবো। হু। বিন্দুর নাকে টোকা দিয়ে বলল রোহান, তুমি ছাড়া অন্য কারো দিকে ঝুঁকবো? রোহানের ঘাড়ে কটা মাথা আছে আর? বিন্দু হেসে বলল, একটা। বউকে বাহুডোরে আবদ্ধ করে বলল রোহান, এই একটা মাথা আস্ত রাখতে একটা বই থাকবে, সেটা শুধু আর শুধুই আমার বিন্দু ঝাঁঝরানি। সিমি চলে গেছে আজ 2 দিন হবে। রোকেয়া ছেলে বৌমার ওপর গোস্সা করে আছে। সে তো ঢাকঢোল পিটিয়ে এও বলে বেড়াচ্ছে রোহানের বউয়ের তাড়নায় তার বোনের মেয়ে একদণ্ড এসে থাকতে পারেনি। 2 দিন না যেতেই তাড়িয়েছে, শুধু বলে বলে ক্ষান্ত দেননি। রোহানের ওপর অভিমান করে আছেন। ছেলে আসলেই সেই একই কথা, তুই সত্যি সত্যি মাকে পর করে দিলি বাবা। তোর বউ তোরই খালাতো বোনকে টিকতে দিল না, তুই কিচ্ছুটি বললি না। এই দিনও দেখার ছিল। নাক টেনে আঁচল তোলে চোখমুখ মুছে আরো বলেন, এরপর তোর বউ আমাকে তাড়াবে, এ আমি নিশ্চিত। রোহান বুঝিয়েছে, মাকে সে অনেক বুঝিয়েছে, কিন্তু রোকেয়া তো রোকেয়াই, সে বুঝলে তো। বিন্দুর হাতের রান্না বান্না খেলে ওর সাথে কথাবার্তা একদম বলছেনই না রোকেয়া। বিকেলবেলা এক প্রতিবেশী বয়স্ক মহিলা এসেছেন। বিন্দু রান্নাঘরে চা বানাতে যায়। দুজন বসে ছেলের বউদের কিচ্ছা গাইছে। অমুকের বৌমাটা এমন, তমুকের বৌমাটা বেশ ভালোই, শাশুড়িকে খুব মান্য করে। কথায় কথায় রোকেয়া বিষণ্ণ চিত্তে বলছেন, সোহাগের মায়ের বেটার বউটা ভালোই, 7 চরে রানী, কি রান্না করবে এখনো সবটা সেই বলে দেয়। তার সংসারে বউয়ের মাতব্বরি নেই, মানুষের কপালও। আগত মহিলা মাথা নেড়ে সায় দিয়ে বলেন, ঠিক বলছো ভাবি। বিন্দু চায়ের ট্রে নিয়ে আস্তে আস্তে বলল, একটা কথা আছে না, পরের বাড়ির পিঠা খেতে লাগে মিঠা। পরের বাড়ির সবকিছুই সুন্দর লাগে আম্মা। রোকেয়া সহ উক্ত মহিলার মুখের আদল বদলে গেল। ট্রেটা নামিয়ে ভদ্রতা বজায় রেখে আরো বলল বিন্দু, আপনাদের চোখে যেমন পাশের বাড়ির বউটা খুব ভালো, গিয়ে দেখবেন ওদের অনেকেই আবার বলছে পাশের বাড়ির বউটা কত ভালো। ওদের অনেকের কাছে হয়তোবা আমি ভালো, এই ভালোটা আসলে চোখের ভুল। যার সংসার ভেতর থেকে দেখা যায় না, তাকেই বাইরে থেকে সবচেয়ে ঠিকঠাক মনে হয়। তাই কে কেমন এই তুলনায় না গিয়ে যার যেমন আছে তাকে আপন করে নিয়ে সন্তুষ্ট থাকাই বোধহয় সবচেয়ে ভালো। পাকা পাকা কথায় রোকেয়ার গা জ্বলে। আড়ালে মুখ বাঁকালেন, তবে তাতে এখন আর বিন্দুর যায় আসে না। অবশ্য উচিত কথা বলতে বিন্দু ভয়ও পায় না। সেদিন সন্ধ্যার পরপর রোহান বাড়িতেই ছিল। রোকেয়া নিজের ঘর থেকে আহাজারি করে উঠলেন। রোহান দৌড়ে যায়, মায়ের শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞাসা করে। রোকেয়া হাতে ফোন ধরে আছে, ভেজা গলায় বললেন, রোহান, বাবু, বাবুরে, দেখ তো রুহির কি হয়েছে। রুহি কেঁদে ফোন করেছে, জামাইয়ের সাথে ঝামেলা হয়েছে। ও বলল আজই চলে আসবে, তোকে একবার যেতে বলল। হায় হায়, আমার মেয়েটা সোনার সংসারে কিসের চোখ পড়ল, কি হলো? বিলাপের সুরে আরো বলতে লাগলেন রোকেয়া, আমার জামাইটা তো রুহির কথায় উঠতো বসতো, সব তো ভালোই ছিল। আল্লাহ রে, বিন্দু রোহানের পিস পিস এসেছে, ভেবেছিল কি জানি না কি হয়েছে। রোহান মাকে আশ্বস্ত করতে বলল, মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আপাকে ফোন দিচ্ছি। বিন্দু ফোরন কেটে বলল, আচ্ছা আম্মা, আপনি আগে এত অস্থির কেন হচ্ছেন? তাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ঝগড়া হয়েছে, আর এটা স্বাভাবিক। একসাথে চলতে গেলে কখনো একটু একটু হতেই পারে,
এখন আপনি পুরোটা না শুনে অস্থির হয়ে প্রেসার বাড়াচ্ছেন, সাথে তাদের প্রাইভেসিও নষ্ট হচ্ছে। এর চেয়ে মেয়ের কি সমস্যা ভালো করে শুনে বোঝাতে পারতেন। তা না, এমন করে চিৎকার করছেন। আপনার চিৎকারে পাশের বাসার সবাই জেনে যাবে, ভাববে কি জানি কি হয়েছে। আমার মাইয়া, তুমি বুঝবা না। তুমি তো চাইবেই আমার মেয়ের যেন এবারই না আসে। দুই হাত বকে গুজে ভ্রু বাঁকিয়ে শুধিয়ে বলল বিন্দু। আপনি চান আপনার মেয়ে সংসার ছেড়ে একেবারে এবারই চলে যেন আসে? তা কেন চাইবো? পাগল তুমি? কোনো মা তাই চায়? সেজন্যই তো বলছি, অস্থির হয়ে লোক জানাজানি না করে বিষয়টা শুনুন আর মিটমাট করতে সাহায্য করুন। রোহান প্রথমে আপার কাছে ফোন করে, তারপর দুলাভাইয়ের কাছে। দুলাভাই মাটির মানুষ, 5 বছরের সংসারে তাদের ঝামেলা খুব কমই হয়েছে বলা চলে। কোনো একটা কারণে মনোমালিন্য হয়েছে, আপাকে রাগ করেছে দুলাভাই, তাতেই আপা কেঁদে কেটে একসা। মায়ের কাছে ফোন দিয়ে বলেছে আসার কথা। অবশ্য পরবর্তীতে দুলাভাই ফোনে রোহানকে আশ্বস্ত করেছে তার রাতে কষ্ট করে আসার দরকার নেই। রুহির রাগ সেই মানিয়ে নিবে। রুহিটার রাগ হলে মাথা ঠিক থাকে না, তাই হয়তো আম্মাকে ফোন করে কেঁদে চলে যাওয়ার কথা বলেছে। রোহান এমনি এসে আপাকে যেন দেখে যায় পরে পাচ্ছে। দুলাভাইয়ের সাথে হওয়া কথা রোহান মাকে বলে, তবুও রোকেয়ার চিন্তা কমে না। রোকেয়া বিছানার একপাশে বসে আঁচলের কোণে চোখ মুছছেন বারবার। রোহান আজ এই ফাঁকে মাকে আরেকটু বোঝানোর সুযোগ পেল। সে ধীরে ধীরে এসে মায়ের পায়ের কাছে বসলো, 2 হাতে মায়ের হাত দুটো আলতো করে ধরে ডাকলো, মা। রোকেয়া মুখ ফেরালেন না, তবু হাত ছাড়ালেনও না। রোহান আবার বলল, তুমি নিশ্চয়ই চাও তোমার মেয়েটা ভালো থাকুক। জামাই যেন তাকে চোখে চোখে রাখে, কষ্ট না দেয়। আর এটাই তো স্বাভাবিক, সব মায়েরাই এটা চায় মা, এতে দোষের কিছু নেই। রোকেয়ার চোখ ভিজে উঠল আরো। তাই তো রে বাবা, আমার মেয়েটা কষ্ট পেলে আমার বুকটা ফেটে যায়। রোহান মাথা নোয়ালো, কণ্ঠে এবার একটু দৃঢ়তা নিয়ে বলল, ঠিক এই জায়গাটাতে আমি তোমাকে একটা কথা বলতে চাই মা। তুমি আজ রুহি আপাকে নিয়ে যেমন অস্থির হচ্ছ, যদি তার এক আনাও, এক ফোঁটা হলেও বিন্দুর জন্য রাখতে, তাহলে এই বাড়িটা এতদিনে কত শান্ত হতে পারতো ভাবো তো। রোকেয়া এবার তাকালেন ছেলের দিকে, চোখে বিরক্তির ছাপ পড়ল। রোহান বলছে, মা, তুমি তো জানো একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসে নিজের একটা সংসার গড়তে। সে চায় একটু নিজের মতো করে গোছাতে, কিন্তু বেশিরভাগ সময় শাশুড়িরা সেটা নিতে পারে না। তারা বারবার বোঝাতে চায়, এটা আমার সংসার, এখানে আমিই সব। তখন মেয়েটার মনটা ভেঙে যায় মা। রোকেয়া ঠোঁট শক্ত করলেন, তাহলে কি সব দোষ শাশুড়ির? তুই বলতে চাইছিস তোর বইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার? রোহান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না মা, আমি সেটাও বলছি না। অনেক বইয়েরও ভুল থাকে, অনেকেই মানিয়ে নিতে চায় না। কিন্তু তুমি নিজেই বলো, একটা সংসার কি একতরফা চলে? দুদিক থেকেই তো একটু একটু ছাড় দিতে হয়। একটু থেমে সে যোগ করলো, ভাবি কেন আলাদা থাকতে চেয়েছিল মনে আছে? সে তার মতো করে যখন সংসার করতে পারছিল না, শেষমেশ ভাইয়াকে বলেছিল আলাদা থাকতে। আজ বিন্দুর ক্ষেত্রেও তুমি একই ভুলগুলো করছো মা। আমি জানি তুমি ওকে পছন্দ করো না, তবু আমি দুই দিক সামলানোর চেষ্টা করছি। কিন্তু সবসময় কি একজন মানুষ এভাবে ব্যালেন্স করে চলতে পারে? রোকেয়ার মনটা কিছুটা থিতু হলো। রোহান মায়ের হাত দুটো আরো শক্ত করে ধরল, মা, তুমি নিজেই ভাবো, তুমি যদি বিন্দুকে মন থেকে চাইতে, নিজের মেয়ের ক্ষেত্রে যেমনটা চাও, এর একটু ওর জন্য চাইলে কি এমন ক্ষতি? এতে তোমার ছেলে পর হয়ে যাবে না মা। মা, তুমি অযথাই সব হারানোর ভয়ে সবসময় পেরেশানিতে থাকো, সাথে অশান্তি সৃষ্টি করো। একবার মন থেকে বিন্দুকে মানিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কেটে গিয়েছে বেশ কয়েক মাস। রোকেয়া অনেকটাই বদলেছেন, তবে কাজে খুঁত ধরার স্বভাবটা আজও আছে। টক ঝাল মিষ্টি টাইপের বিন্দু সংসার চলছিল। সে তার সংসারে কখনো হাসি খুশি প্রাণবন্ত, কখনো আবার ঝাঁজ লবঙ্গ। এখন অবশ্য বিন্দুর মেজাজটা চটে আছে। আজকের ছুটির বিকালটা ঘুরতে যাওয়ার কথা ছিল, সেখানে রোহান সেই দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছে, এখনো আসার নাম গন্ধ নেই। তারপর এখন আবার আষাঢ়িয়া ইলশেগুড়ি নামতে শুরু করেছে।
বিন্দু রাগে গজগজ করতে করতে বিছানার চাদর বদলে নতুন চাদর পাড়ছিল। বালিশের কভার ভরছিল, তখন রোহানের পা পড়ল ঘরে। রোহান ঘরে ঢুকে একটা হাসি উপহার দিল, দিয়েই বলল, সরি বিন্দু, আজকের ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হওয়ার জন্য। বিন্দু চোখ মোটা মোটা করে তাকালো। রোহান এগিয়ে এসে বিন্দু শাড়ির আঁচল তুলে মাথার ভেজা চুল মুছতে লাগলো। বিন্দু রাগে গজগজ করছে, তবে কিচ্ছুটি বলছে না। রোহান বলল, একটু কাজে আটকে গিয়েছিলাম বিন্দু, তাই দেরি হলো ফিরতে। এখন আবার বৃষ্টি, বৃষ্টি না পড়লে এখনই বেরোতাম। তুমি বলো, এই বৃষ্টি মাথায় নিয়ে বাইরে বেরোনোটা কি ঠিক হবে? আমার মনে হয় তার চেয়ে কাঁথা মুড়ি দিয়ে বউকে নিয়ে শোয়াটাই আরামদায়ক হবে। শেষ কথাটা বলে দুষ্টু হেসে চোখ টিপল রোহান। বিন্দু সাথে সাথে রাগ দেখিয়ে হাতের বালিশ রোহানের দিকে ছুড়ল। রোহান সুন্দর করে ক্যাচ ধরল, ধরেই মুচকি হেসে বলল, আমার ঝাঁঝরানি দেখছি রেগে ফায়ার। আজকের মতন মাফ করো বউ আমার। নাটকীয় ভঙ্গিতে কানে হাত রেখে ক্ষমা চাওয়ার মতন করে দাঁড়ালো রোহান। বিন্দু ঝাঁঝালো স্বরে, নো নেভার বলে উঠে বকে হাত গুজে উল্টো দিক ফিরে পিঠ করে দাঁড়ালো। রোহান পকেট থেকে বেলি ফুলের মালা বের করে বিন্দুর কাঁধের ওপর দিয়ে সামনে ধরে বলল, এটা তোমার জন্য। এর পরেও রাগ কমাবে না? বিন্দু কিছু বলল না। রোহান যত্ন সহকারে বিন্দুর চুলের খোপায় আটকে দিল, পরপর পেছন থেকে জড়িয়ে ধরে আয়নার সামনে দাঁড় করালো। বলল, তাকাও বিন্দু। বিন্দু চোখ তুলল, আয়নায় দুজনের চোখাচোখি হলো। কিছু পল নিঃশব্দে চোখে চোখে কথা চলল। বিন্দু আচমকা জিজ্ঞাসা করলো, আচ্ছা রোহান, আমি যে হুটহাট করে রেগে যাই, রেগে যেটা মনে হয় সেটাই বলে ফেলি, আপনি এটা আমার উপর বিরক্ত হন না? বিন্দুর কাঁধে থুতনি রেখে বলল রোহান, হুটহাট করে রেগে যাওয়া মেয়েরা লক্ষ্মী বউ হয়। ওদের মধ্যে মেকি কিছু থাকে না, ওরা অভিনয় করে না, যেটা করে মন থেকে, একদম রিয়েল। ওরা সংসারটাকে খুব ভালোবাসে। আর জানো বিন্দু, রাগী ঝাঁঝালো মেয়েদের মনটা থাকে কাচের মতোই স্বচ্ছ। সবশেষে তুমি যেমন, আমি তেমন তুমিটাকেই খুব ভালোবাসি বিন্দু। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।